আমরা যেটা এতদিন করছিলাম, আজকে 9 নম্বর সেশন, সো 8টা সেশন হয়েছে। মানে এটা কিন্তু মারাত্মক অ্যাচিভমেন্ট আমাদের সবার জন্য আর কি। মানে আমরা মানে উই হ্যাভ সো মেনি স্পিকার্স, এবং আকারের ভেতরেই দ্য ট্যালেন্ট পুল, এভরিবডি ইজ ট্যালেন্টেড অফকোর্স। হ্যাঁ, কিন্তু আমাদের মনে হয়, আমরা আসিফও বলতেছিল যে আমরা এখন এমন একটা পর্যায়ে গেছি যে আমরা আসলে উই ক্যান সামারাইজ, কিন্তু আমাদের অনেক বড় একটা পুল আসলে তৈরি হয়ে গেছে কথা বলার মতো আর কি। এবং সেই কথাটা শোনার মতো, এবং অনেকের জন্যই নতুন, আমার জন্য প্রত্যেকটা সেশনই নতুন ছিল। তো এটা খুবই ইন্সপায়ারিং। এবং আমরা একটা জিনিস করছি সবসময় যাব, যে আমরা যার যার অ্যাচিভমেন্টটাকে আমরা শেয়ার করছি। যেমন আমরা জার্নি অফ এন আর্টিলিয়ার, এখানে 5 জনের গল্প শুনেছি, উইচ ইজ ভেরি এক্সাইটিং, তাই না? মানে এটা সচরাচর শোনার কোনো নাই। তারপরে আমরা এটা শুনতে পারছি ওই সময়। এন্ড দেন আমরা শরীফ এবং শান্ত মিলে অ্যাপটেক ইন্ডাস্ট্রিয়াল পার্ক, ওইটার ইন্ট্রোডাকশন দিছে, ডিড এ ওয়াক থ্রু দ্য প্রজেক্ট। এটা আমার কাছে একটা জিনিস মনে হচ্ছিল যে আমরা যখন নিজের প্রজেক্ট এপ্রিসিয়েট করি, আমরা আসলে সব কিছু বলতে পারি না, বিকজ আমরা তো বাই নেচার মানুষই একটু হাম্বল। আর খুলনা ইউনিভার্সিটির আর্কিটেকচার আরো মুখ চোরা টাইপের, মানে নিজেদের কথা বলতেই চাই না আমরা। আর নিজের কথা বলাটা একটু কঠিন, তাই না? মানে ব্লোয়িং ইউর ওন ট্রাম্পেট, আমি এই ভালো করছি, ওই ভালো করছি, শুনতেও তো কেমন লাগে আর। তো আমার কাছে মনে হয়েছে যে প্রবাবলি এই সেশনটা এরকম করা, যে আমি আমাদেরই একজন পিয়ার, হ্যাঁ, মানে আমাদের মধ্যে একজনের ডিজাইন আমি আজকে শেয়ার করব। এইটা মনে হয়েছে যে অ্যাজ এ থার্ড পার্টি, যেহেতু আমার কোনো দায় দায়িত্ব নাই এই ডিজাইনের উপরে, আমি হয়তো অনেক বেশি ভালো করে বলতে পারবো দ্য গুড সাইড অর দ্য মেবি দ্য ব্যাড সাইডস অফ ইট, যেটা যদি নিজেই বলতে চাই, someone becomes the protagonist for explaining or presenting a design, এটা হয়তো অতটা সহজ হবে না। তো সেই কথা চিন্তা করে এটা একটা চ্যালেঞ্জ হাতে নেওয়ার, হ্যাঁ, ইট মাইট ফেল অর ইট মাইট ওয়ার্ক। তো এর আগের দিন আমি বলছিলাম যে একটু আস্পর্ধা হয়ে গেছে, বলছিলাম যে হাউ টু সেল এ প্রজেক্ট, এরকম একটা প্রেজেন্টেশন দিব। তো ওই টোনটা আমার এখনো আছে। আমি একটু 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 অন্যরকম ভাবে ট্রাই করে দেখি। হ্যাঁ, তোমরা যারা আসছো, রিলি রিলি অ্যাপ্রিসিয়েটিভ, এবং এটা আমার জন্য তো নেশার মতো। I just wait for the entire week to listen to you all. আর এখানে এই যে বলার সুযোগ পাচ্ছি, এই জন্য আমি এক্সট্রিমলি থ্যাঙ্কফুল। আমি একটা বিষয় এখানে বলবো, সেটা হলো যে আসলে কিভাবে একটা প্রজেক্টকে সেল করা যায়। অনেক ধরনের প্রসেস আছে, অনেক ধরনের প্রসেস, ডিফারেন্ট স্কুল অফ থটস এন্ড অল দ্যাট। আমি একটা এক্সাম্পল থেকে, মানে আমি অনেকগুলো এক্সাম্পল দেখতেছি। আমার কাছে মনে হয় কি, যে ইফ দি অ্যাপ্রোচ টু দ্য ডিজাইন তো একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন আমরা নিয়ে যাই, বাট সব যে কোনো একটা ডিজাইন, ইট ইজ অলসো এ প্রবলেম স্টেটমেন্ট। প্রবলেম স্টেটমেন্ট ইন দ্য সেন্স যে কেউ যদি একটা বাড়ি করতে চায় অথবা একটা ইন্ডাস্ট্রি করতে চায়, এটা কেন প্রবলেম স্টেটমেন্ট, মানে ওটা তো ওখানে নাই, তার মানে এটার একটা প্রয়োজনীয়তা আছে। হ্যাঁ, তো সমস্যাটা হলো মেবি যে এটা প্রয়োজনীয়তা আছে কিন্তু নাই, দ্যাটস ওয়াই ইটস এ প্রবলেম স্টেটমেন্ট এন্ড উই আর ট্রাইং টু ফাইন্ড এ সলিউশন টু। যে এই প্রবলেম স্টেটমেন্ট, যে কোনো একটা ডিজাইন প্রবলেম স্টেটমেন্টকে কিভাবে অ্যাপ্রোচ করলে আমরা সবচেয়ে তাড়াতাড়ি সবচেয়ে ভালো ফলটা পাবো। ভালো ফলটা কি, যে আমি একটা ডিজাইন সাবমিট করলাম এবং ক্লায়েন্ট ওটা বিনা বাক্য ব্যয়ে ওটাকে অ্যাকসেপ্ট করে নিল। আমার মনে হয় যে একটা সাকসেসফুল ডিজাইনার এর সাকসেস হলো যে, আমার কাছে মনে হয় এক্সট্রিম লেভেল অফ সাকসেস কুড বি, যে আমি একটা প্রপোজাল আমি শুনলাম, প্রবলেম স্টেটমেন্টটা কি চাচ্ছে, আই অ্যানালাইজ এন্ড আই ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, এন্ড দেন আমি একটা প্রথম ফার্স্ট কাট একটা সলিউশন দিলাম, একটা প্রথম প্রেজেন্টেশন, এবং আমার শেষ প্রেজেন্টেশন আসলে ওই ডিজাইনটি। আমার কাছে মনে হয় যে দিস ইজ প্রবাবলি দ্য হাইট অফ এ গুড ডিজাইনার, যে প্রথম প্রপোজালটা দিচ্ছে, দ্যাট ইজ অ্যাকসেপ্টেড as the final product. Actually, you might do some changes, but
এইটা একটা সাকসেসের ক্রাইটেরিয়া হতে পারে। তো এই যে থট প্রসেস, এই থট প্রসেসটা দেয়ার আর ডিফারেন্ট, আমি আগে বলছি স্কুল অফ থটস। এই স্কুল অফ থটস এর ভেতরে এই স্কুল অফ থটস, এটা নট দ্যাট আমি এটার খুব বুঝি, মানে এটারে ব্যাখ্যা করে শেষ করে ফেলতে পারবো সেটা না। এটা একটা দিস ইজ এ প্রোপ্রাইটারি মডেল, যে মডেল দিয়ে স্ট্র্যাটেজিক প্ল্যানিং শেখে। হ্যাঁ, এটা কিন্তু আর্কিটেকচারের জন্য নট নেসেসারিলি ফোকাসড, ইট ক্যান বি এনি সর্ট অফ বিজনেস প্রবলেম। তো এইটা যেহেতু আমরা হ্যান্ড আউটটা শেয়ার করি, এই জন্য আমি একটা হ্যান্ড আউটই বানাইছি। আমি এটার ভিতর দিয়ে যদি যাইতে যাই, মানে দিস উইল বি এক্সট্রিমলি বোরিং, সো আই উইল রান থ্রু ভেরি কুইকলি। এটার নাম এই যে স্কোয়ার, এবং এগুলো আসলে আদ্যক্ষর। এস মানে সেটিং, কনসিকুয়েন্স, কোয়েশ্চেন, অ্যান্সার, এন্ড দেন এগুলো আছে একটা একটা করে স্কোয়ার বলছে, দ্য 7 প্রিন্সিপলস অফ স্কোয়ার। তো এটা হলো যে কিভাবে আমি একটা প্রবলেমকে অ্যাপ্রোচ করব। যেমন এখানটায় মানে শেয়ার দ্য সেম বিগ পিকচার এন্ড দ্য সেম কারেক্টিভ অ্যাকশন, অর্থাৎ ক্লায়েন্ট যা শুনতে চাচ্ছে সেই সেম স্টেটমেন্টটাকে রিয়ালাইজ করে সেটাকে ক্লায়েন্টকেও একই কথা শোনানো, এটা একটা ভেরি বেসিক স্টেপ। এন্ড দেন ডিফাইন দ্য স্কোপ, এটা আমরা সবাই করি, এটা করার জন্য অ্যানালাইসিস করতে হয়। এন্ড দেন ফোকাস অন দি কনসিকুয়েন্সেস, যেটা আমরা সবসময় করি না। এই কনসিকুয়েন্সেস নট নেসেসারি সবসময় পজিটিভ হবে, এটা একটা নেগেটিভও হইতে পারে, যে এই প্রজেক্টটা যদি না হয় তাহলে কি কনসিকুয়েন্স, হাউ উই আর নট সার্ভিং আ সার্টেন পারপাস। And then continue the analysis until you have defined the right question. This is again very important. Important in the sense, আমি যখন একটা প্রজেক্টের ফার্স্ট মিটিং এ যাচ্ছি, এখানে আমাকে ক্লায়েন্ট তার একটা ডিজায়ার, একটা অবজেক্টিভ, একটা গোল আমাদেরকে বলবে। It is very important to understand that problem statement or the desire. এবং এটা ভালোভাবে তখনই বোঝা যাবে যখন we can ask the right question. আমি যখন এটা পড়তেছিলাম, আমার কাছে মনে হচ্ছিল যে how a salesperson is different from a person who is not selling or who is not being able to sell. মানে যারা এখানে আর্টেলিয়ার চালাই, আমার ডিফারেন্ট কাইন্ড অফ আর্টেলিয়ার, আমরা যারা ফ্রন্ট লাইনে আছি, who sell project, bring project, এদের কিন্তু একটা এভিডেন্ট ডিফারেন্স আছে with the next in order. তার মানে যে ওরা যে পারে না তা না, they will also learn at some point. The biggest difference I think of an entrepreneur who actually is able to sell something, এটা একটা প্রজেক্ট হতে পারে or whatever, anything, is to understand what is required, and to do that we need to ask the right kind of questions. And আমি একবারে 6 না না your what and how, কি এবং কিভাবে, বিফোর ইউ রিজন ওয়াই, মানে কেনই কিভাবে। এটা আমি যদি হাউটার উপরে, কিভাবে আমি আমার স্ট্র্যাটেজিতে এই প্রবলেমটা সলভ করব, এইটার উপরে যদি কনসেন্ট্রেট বেশি করি এবং ওয়াই এর ভিতরে না যাই, তাহলে যেটা হবে, আমি যখন ওয়াই বলবো তখন ক্লায়েন্ট আমার যদি হাউটা পছন্দ না করে, যে কিভাবে করবে, যদি পছন্দ না হয়, না করেই যদি ব্যাখ্যা না করে আমি যদি কেন করতেছি এটাতে যাই, তখন ক্লায়েন্ট হবে কি, দে উইল টেক এন অ্যাডভান্টেজ, এবং তখন সে উল্টা বলতে থাকবে যে আচ্ছা আপনি এইভাবে করছেন, এইভাবে করলে কি হইতো। মানে ক্লায়েন্ট তখন হাউ এ পার্টিসিপেট করবে, যে কিভাবে, হোয়াট ইজ দ্য স্ট্র্যাটেজি। তো স্ট্র্যাটেজি সেটিং মাস্ট বি ফুল প্রুফ, মানে এমন একটা স্ট্র্যাটেজি আমাকে বলে দিতে হবে ক্লায়েন্ট যাতে উল্টা কোনো প্রশ্নই করতে না পারে। এবং যখন সে হাউ, কিভাবে করবো, এই স্ট্র্যাটেজি কনভিন্সড হয়ে গেল, দেন ইওর জব ইজ টু সে আসলে আমি কিভাবে এটা করব। একটু কেমন মানে থিওরিটিক্যাল হয়ে যাচ্ছে, বাট আমি এখানটায় ভিতর দিয়ে আমি যাব না, এটা আমি দিছি সো দ্যাট যে ইন্টারেস্ট পাবে টু অ্যাকচুয়ালি এক্সপ্লোর মোর, তার জন্য রিডিং আছে। and this is extremely, এই যে যেমন ask how before the why, to fully test your strategy before exposing it, you need to ask how and why. This will help you uncover any weaknesses. Likewise, when presenting, tell the how before the reasons why. Otherwise, they may come up with their own hows. ক্লায়েন্টকে যদি হাউ স্ট্র্যাটেজির ভিতরে পার্টিসিপেট বেশি করতে দেওয়া হয়,
then you lose the focus. The more you focus on the why, the greater the chance of people rejecting your how. অর্থাৎ আমি যে কিভাবে স্ট্র্যাটেজি দিচ্ছি সেইটার প্রতি আগ্রহ কমে যাবে এবং রিজেক্ট করে দিতে পারবেন, না ভাই এদিক থেকে না, দক্ষিণ দিক থেকে না, আপনি উত্তর দিক থেকে আমরা যেভাবে বলছিলাম ওইভাবে ঢোকান। যদি আমি কি কেন করতেছি এটার বেশি ব্যাখ্যা গিয়ে বোঝাতে চাই যে আমি খুব বুঝে ফেলছি। So we should stress on how I'm going to solve this problem rather than why I have solved this problem in such a manner. Okay, before I put it to sleep, I'll just keep all this. এবং এখানে যে ব্যাখ্যাটা আছে, this is a very hands-on way of looking at it, এবং আমার মনে হচ্ছে this is probably the easiest way to grasp. আমি এই যে স্কোয়ার মডেল, এটা একটা প্রোপ্রাইটারি মডেল, এটা একটা স্কুল অফ থটের, there's a company who actually promotes this model. ওইখানের আমি একটু লতায় পাতায় একজন ট্রেনারকে চিনি, I think he's British মনে হয়, আমি ওনার সাথে যোগাযোগ করতেছি। This is a bit irrelevant to directly architects, but at the same time we are doing it unknowingly all the time. তো আমি তার সাথে যোগাযোগ করতেছি, আমি তাকে রিকোয়েস্ট করব আমাদেরকে একটা এই স্কোয়ার মডেলের উপরে, এই বিজনেস মডেল বা স্ট্র্যাটেজিক প্ল্যানিং মডেলের উপরে আমাদেরকে একটা এরকম একটা সেশন দেওয়ার জন্য। If you could do that, we probably will learn better. আমি তো খুব হাওয়ার উপর যেতে কিন্তু আমার নিজেরই হয়তো বুঝতে পাই। Thank you for your patience. আমি এখন মেইন ইয়েতে যাই। Okay. আচ্ছা, এটা আমার ক্লায়েন্টের প্রজেক্ট, বাট এটা ডিজাইন অনেকটা কিনে, এখন আমি নাম বলবো কে কার প্রজেক্ট এটা, মানে রূপায়ণ টাউন, এটা নারায়ণগঞ্জের একটা প্রজেক্ট। এই প্রজেক্টটা অলরেডি শুরু হয়ে গেছে, শুরু হয়ে একটা দুইটা বিল্ডিং এর ইয়েও দাঁড়ায় গেছে, সুপারস্ট্রাকচারও দাঁড়ায় গেছে। এর মাঝে যে রূপায়ণ গ্রুপের মুকুল সাহেব, তার মনে হয়েছে যে না এটা মনে ঠিক হচ্ছে না, এটাকে একটা অন্য অ্যাপ্রোচে, তার একজন পছন্দের ডিজাইন আর্কিটেক্ট ওনাকে বলছে যে প্রজেক্ট আসছে, কিন্তু আপনি একটা প্রপোজাল দেন। তো সেই থেকে এই প্রজেক্টের ডিজাইন পাওয়া, হ্যাঁ, সো এটা একজন করছিল, এটাকে কেড়ে নেওয়া বলা যাবে না, বিকজ দি ক্লায়েন্ট অ্যাপ্রোচ দি আর্কিটেক্ট, এবং তারপরে amicably জিনিসটা সলভ হয়েছে আর কি, নট ব্রিচিং এনি কমপ্লায়েন্স অফ আইআইবি। এটা রূপায়ণ টাউন নারায়ণগঞ্জে। এখানে টার্গেট গ্রুপ হলো মিড রেঞ্জের, মিড রেঞ্জ, এবং রূপায়ণ প্রথম থেকেই চিন্তা করতেছে যে এখানে ওরা 3500 থেকে 4500 টাকার ভেতরে এই অ্যাপার্টমেন্ট গুলো সেল করবে। ইটস এ ভেরি লো প্রাইস আমরা যদি ঢাকার আসপেক্টে চিন্তা করি, 3500। এবং এখানকার বেশিরভাগ মানুষই যেটা করে, দে কমিউট ফ্রম ঢাকা, মানে ঢাকায় কাজ করে, কাজ শেষে রাতের বেলা ফিরে যায় বাসায়। তো এখন এটাকে সিটিও বলতে পারতো, বাট সিটি বলেন, টাউন বলছে, অর্থাৎ গ্রামে ফিরে যাওয়া। সেই থেকে আর্কিটেক্ট কিছু ইয়ে নিচ্ছে, লিবার্টি নিচ্ছে, নিয়ে এই নাম ভিলেজ, মানে অ্যাজ ইফ ঢাকা শহর থেকে কাজ করে আর গ্রামে ফেরত যাচ্ছি, আমার গ্রাম। এবং এই ভিলেজ বলতে আমরা যেটা বেসিক্যালি বুঝি, যে ভিলেজ মানে হলো এখানে মাটি থাকবে, ভেরি আর্দি, হ্যাঁ, কাদাও থাকতে পারে, আর্দি মাটি, গাছপালা, কিন্তু এট দ্য সেম টাইম ডোন্ট ফরগেট যে এটা হলো 3500 থেকে 4500 টাকার কাস্টমার। আমি যে ইয়েটা দেখাচ্ছি, এইটা ইনফ্যাক্ট দিস আর্কিটেক্ট দেয়ার ফার্স্ট প্রেজেন্টেশন আফটার এই যে মুকুল সাহেব কথাটা বলার পরে। তো এই আর্কিটেক্ট যেটা করেছেন, যে সে এটাকে আত্মস্থ করছেন এবং হি ট্রাইড টু ওন দ্য প্রজেক্ট, যেটা আমরা সবাই করতে চাই, মানে প্রজেক্টের ভেতরে ঢুকে যাওয়া বলতে যেটা বোঝায়। এই ঢুকে যাওয়াটা নট অনলি আমরা আর্কিটেকচারাল ফিচার দিয়ে করতে পারি, এটা অন্য যেমন ফনেটিক্যালিও করা সম্ভব। দিস আর্কিটেক্ট অ্যাকচুয়ালি ট্রাইড দ্যাট পার্টিকুলার থিং, যে সে যেটার ভেতরে ঢুকতেছে, হি অ্যাকচুয়ালি put himself emotionally involved. জায়গাটার নাম ভুইগড়, এখানে সে ভুইগড়ে রূপায়ণ টাউন, সেকেন্ড ফেজ দ্য ভিলেজ,
আবাসন প্রকল্পে বিশাল খোলা জায়গার প্রাকৃতিক শোভায় ভীষণ বিমোহিত হই, ভালো লাগার প্রেরণার কবিতা লিখি, ফিরে চলা। এই কবিতা একটা লিখছেন, এই কবিতাটা এটা কিন্তু প্রেজেন্টেশন চলতেছে আর কি টু দি ক্লায়েন্ট। এবং সে ইনফ্যাক্ট তার যে কনসেপ্ট, সেই কনসেপ্টটার পেছনের কনসেপ্ট, দি ওয়ার্ডস বিহাইন্ড দ্য স্ট্র্যাটেজিক প্ল্যানিং অথবা ডিজাইন, সেটাকেই আর্কিটেক্ট তুলে ধরার চেষ্টা করছে। আমি একটু পড়ি, আমি 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 তো ভীষণ ইমপ্রেসড। ফিরে চলা মানে উনি ধরছেন যে শহর থেকে গ্রামে ফিরে যাচ্ছে এবং তার বসত বাড়িতে যাচ্ছে। হাউএভার দিস ইজ এ বিল্ডিং। ফিরে চলা, কাশফুলে ঝিরিঝিরি বাতাসে নরম দোলা, কখনো কৃষ্ণচূড়া লালে আগুন আগুন, বর্ষায় স্নিগ্ধ সবুজ, কলমির নীল লোলক নাকে, এমনও সাজের বাহার তার, কুয়াশার রেশমি চাদরে রূপালী চাঁদের ঝিলিক ঝিলিক কারুকাজ, এমনও সাজের বাহার তার। সাজানো গোছানো আধুনিক ঘিঞ্জি নগরী ছেড়ে আমি ফিরছি সেখানে, ঘাসের কার্পেটে হেলে খোলা আকাশে রং বদলের খেলা দেখবো বলে। ভুইগড়ের গোধূলি বেলার ব্যাকুল নিমন্ত্রণে ছায়া ঢাকা মাটির পথে হেলে দুলে ক্লান্তিহীন অবিরাম আমার ফিরে চলা। এরকম একটা কবিতা ক্লায়েন্টকে প্রথম দিন ডিজাইন না দেখায় শোনানো কিন্তু একটা সাহসের ব্যাপার। তো আমার কাছে মনে হচ্ছে দিস ইজ এ ভেরি ব্রেভ অ্যাপ্রোচ, এবং কতখানি সেন্স অফ বিলঙ্গিং তৈরি না হলে মানুষ আসলে এতটা এফর্ট দেয় এবং সাহস করে। মানে এটাতে ক্লায়েন্ট বিরক্ত হয়ে বলতে পারে ভাই ডিজাইনে যান, অথবা পুরোটা মন দিয়ে শুনে ডিজাইন দেখার জন্য তার আগ্রহটা বাড়তে পারে। আমার মনে হয় পরেরটাই হচ্ছে। সো এই টোটাল টাউনশিপের জন্য আমাদের যে ফান্ডামেন্টাল, আমি যেহেতু গ্রামে ফিরে যাওয়ার চেষ্টা করছি, সো আমাদের যে দিস ইজ এ ভেরি ক্লিশে ইমেজ, এটা আমরা আর্কিটেকচারে বহু বইয়ের ভিতরে এটা পড়ছি, ক্লাইমেট ডিজাইন তো আছে, এবং আমাদের রুরাল মরফোলজি, সেই মরফোলজিরই রিফ্লেকশন, যে মাঝখানে কোর্ট থাকবে এবং কোনা দিয়ে এয়ার চারপাশে আবার সো দিস ইজ দি কনসেপ্ট, দিস ইজ দি মডিউল in the back of the mind. Now how do you translate this into real life design? Yeah. So ওইটারই রিফ্লেকশন, একটা গ্রাউন্ড ফ্লোর আছে, চতুর্দিকে আবাসস্থল, মাঝখানে একটা কোর্ট আছে, এবং আমরা এই যে নিচে দেখলে দেখা যাচ্ছে উপরটা হলো নর্থ আর নিচেরটা হলো সাউথ। হ্যাঁ, সো নর্থ সাউথ চারটা কোর আছে, এবং নিচে দিস ইজ দি গ্রাউন্ড ফ্লোর প্ল্যান, যেখানটায় শুধু সার্ফেস পার্ক, ওই যে 3.5 থেকে 4.5 হাজার টাকা স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট, এবং এটা একটা ক্লিন ড্রাইভওয়ে চতুর্দিকে রান করছে, এবং এটার এক পাশে গাড়ি আর এক পাশে অল্প কিছু গাড়ি আছে, বাট ইটস অ্যাকচুয়ালি আ কোর্ট, কোর্টিয়ার মাঝখানে, ভেরি গ্রিন। এবং এইটা এই যে গ্রিন, এই যে কোনো একটা কোর থেকে ওই মডিউলটা, এটা একটা ব্লো আপ, এন্ড দিস ইজ দ্য প্ল্যান। মানে ইটস আটারলি সিম্পল, আমার কাছে অসম্ভব সিম্পল মনে হয়েছে। এটা একটা ব্যাখ্যা আছে, আই এম অ্যামেজড বাই দ্যাট। হ্যাঁ, আমার মনে হয় এরকম ডিজাইন তোমরা সবাই করতে পারো, হয়তো করতেছো, বাট আমি একটু কম দেখছি মনে হয় আর কি, যে কারণে আমি I could not prevent myself from sharing. It's in a grid. Grid তো আমরা সবাই করি, বিকজ পার্কিং এর জন্য আমাদের গ্রিড মেলাতে হয়। এর ভিতরে একটা মজার বিষয় আছে। So this is how the grid looks like. So মাঝখানে আমার একটা কোর আছে, এবং কোরের পরে this is the core, এটা হলো আমার সার্ভিস, এটা আমার লিভিং এরিয়া, এন্ড বাকি তিনটা একই জিনিস আসলো, এবং বাকি এই মাঝখানের এই 6টা গ্রিড, ইনফ্যাক্ট এই যে লবি আছে, এন্ড দেন দুইটা ইটস লাইক এ টেরেস, আমরা ডিজাইনে গেলেই দেখতে পারবো টেরেস, আর সামনে তো গার্ডেন। তার মানে এর পুরোটাই মাঝখানে ইনফ্যাক্ট ওপেন গার্ডেন, এবং এটা ওইটারই একটা ছোট মডিউল, দুই ধরনের মডিউল আছে, বাট দি প্রিন্সিপল ইজ দ্য সেম। এখানটায় আমি একটা জিনিস একটু শেয়ার করি, মানে দি অ্যাপ্রোচ অফ ডিজাইন which really impressed me। সেটা হলো এখানে এই যে গ্রিডটা দেখা যাচ্ছে কিনা,
এই টোটাল প্ল্যানটা একটা সার্টেন গ্রিডে করা, এবং গ্রিডটা আমার মনে হয় অনেকে তোমরা ইউজ করো, 4 ফিট 2 ইঞ্চি। 4 ফিট 2 ইঞ্চি মানে 50 ইঞ্চি, মানে ইটের সাইজের সাথে মিলে গেছে, গ্রিডের সাথে মিলছে। দি এন্টায়ার টাউনশিপ ইজ বেসড অন দিস 4 ফিট 2 ইঞ্চি মডিউল। এখানে প্রত্যেকটা লাইন এই 4 ফিট 2 ইঞ্চির মডিউলে করা। এবং আরেকটা জিনিস, যেহেতু একটা ইকোনমি প্রজেক্ট, অ্যাজ অ্যান আর্কিটেক্ট আমরা তো শুধু ফিনিশ মেটেরিয়াল দিয়ে ইকোনমি করার চেষ্টা করি, বাট দেয়ার আর আদার ওয়েজ টু অ্যাকচুয়ালি ইকোনমাইজ দ্য প্রজেক্ট। এটা একটা মারাত্মক এক্সাম্পল। একটা আর্কিটেক্ট যেটা করছে যে এখানে 4 ফিট 2 ইঞ্চির একটা মডিউল নিচ্ছে, সো এভরিথিং ইজ ইন মডিউল। যে কারণ এটা টাউনশিপ, অর্থাৎ অনেকগুলো বিল্ডিং হবে, এটা যত সিমিলারিটি থাকবে তত বানাইতে সহজ হবে ফর দি কন্ট্রাক্টর। এবং এটা প্রমাণিত হয়েছে কিভাবে, এটা 4 ফিট 2 ইঞ্চি গ্রিড, এবং এইটার প্রত্যেকটা কলাম সাইজ একটা কলাম সাইজ ইন দি এন্টায়ার টাউনশিপ, which is amazing for a contractor. ও শাটার, যে কোনো পয়েন্ট থেকে নিয়ে যে কোনো বিল্ডিং এ লাগাইতে পারতেছে। and you can't believe, I'm sure you know it already, এইটা কন্ট্রাক্টরের জন্য একটা ব্লেসিং। এবং এটা রেজাল্টে কি হয়েছে, এটা কিন্তু দিস ওয়াজ নট ইনস্ট্রাক্টেড টু দ্য আর্কিটেক্ট যে আমাদেরকে কিছু একটা করেন যাতে আমরা সহজে কনস্ট্রাকশন, দিস ওয়াজ পার্ট অফ দ্য ডিজাইন। এটা আর্কিটেক্টের একটা রেসপন্সিবিলিটি বলে আমার কাছে মনে হয়েছে, এটা থাকা উচিত। What happened? The construction was scheduled for 2.5 years of the superstructure. 2.5 বছরের জন্য কনস্ট্রাকশন স্কেডিউল তৈরি করা, কিন্তু প্রজেক্টটার কনস্ট্রাকশন সুপারস্ট্রাকচার 1.5 বছরে শেষ হয়ে গেছে। এন্ড নোবডি, এমন না যে একটা প্রজেক্ট ম্যানেজার নিয়ে এসে বসাইছে, কি একটা কনস্ট্রাকশন ম্যানেজার নতুন আনছে, কি একটা নতুন মডেল দিছে, কি একটা পিএমও, কোনো কিছু না। জাস্ট বিকজ অফ দ্য ইউনিফর্মিটি অফ দ্য ডিজাইন বাই ইটসেলফ, এইটা কম্পেল করছে কন্ট্রাক্টরকে তাড়াতাড়ি করে ফেলা, বিকজ ওর একটা করার পরেই দেখছে যে দিস ইজ জাস্ট এ রিফ্লেকশন অফ দ্য থিং, আই ক্যানট গো রং। এই কনফিডেন্সটা কন্ট্রাক্টরের ভিতরে তৈরি হয়ে গেছে, এবং কিছু বলা লাগে নাই, অটোমেটিক 1 বছর আগে এটার সুপারস্ট্রাকচার শেষ হয়ে গেছে, which is probably the best blessing an architect can give to the construction team. তো 4 ফিট 2 ইঞ্চি এটা হলো ছোট, দুইটা মডিউল আছে, দুইটা মডিউল অফ অ্যাপার্টমেন্ট। একটা মনে হয় 1400 স্কোয়ার ফিট, আরটা মনে হয় 1480-90 এরকম। দিস ইজ ইমেটেরিয়াল, আমি বলতেছি কেন। তো হোয়াট হ্যাপেন, এটা হলো ওই যে ছোট মডিউলটা যেখানটা 8টা করে আছে, আর বড় মডিউলটা হলো 4টার ক্লাস্টার। আমি বড়টায় যাই, এটা হলো বড়টা। এটার ভিতরে আর্কিটেক্ট করছে কি, we did the same thing 4 ফিট 2 ইঞ্চি গ্রিড। এখানটায় শুধুমাত্র একদম সাউথের একটা 4 ফিট 2 ইঞ্চির গ্রিড বাড়ছে। ওকে, the rest of the plan remains exactly the same. একটা 4 ফিট 2 ইঞ্চি গ্রিড বাড়ছে, যে কারণে এই বড় ব্লকে, এই বড় অ্যাপার্টমেন্টে এসে একটা ড্রেসিং যোগ হয়ে গেছে, যে মাঝখানে টয়লেটের সামনে আমরা দেখতে পাচ্ছি। এইটা ছোট মডিউলে ছিল না, বাট দি প্রিন্সিপাল রিমেইনস দ্য সেম। এত ছোট ডিফারেন্সে আসলে ওকে আর কি বেশি ফ্যাসিলিটি দেওয়া যেতে পারে। এখন আমরা যদি ইয়েটা দেখি, তো লুক ব্যাক, এখানটায় এই যে আমরা এখন যে অ্যাপার্টমেন্টে, এটা সে আমাদের সামনের উপরে নর্থের যে হাফটা আছে এটা দেখলাম, এটার একটা মিরর আছে সাউথে, এটা দেখলাম। সো অল দ্য হাউসেস আর টুয়ার্ড দি কোর্ট, এই যে মাঝখানে যে কোর্ট আছে সেই কোর্টের দিকে ফোকাস। এই আমি 3D তে গেলে ইউ উইল আন্ডারস্ট্যান্ড, এই যে এখানে যে সবুজ কিছু পাথরের মতো ফেলে একটা গার্ডেন করা হয়েছে, দিস ইজ লিটারালি এ গার্ডেন, and this is where you enter the apartment. অর্থাৎ এই লবি থেকে ডানে এবং বায়ে আমি যদি ঢুকি, আমি আসলে একটা লিটারালি একটা বাগানে ঢুকতেছি। and this is built, এটা বিল্ড করছে, মানে ক্লায়েন্টকে একবার দেখায়, ফার্স্ট দেখানোর পরেই there was no comment, তো আমরা প্রিন্সিপালটা বুঝে গেলাম। এখন কিছু বিল্ডিং গুলো কিন্তু 6 তলা, G+5, এটাও একটা বিষয়। এগুলো ওটার মাস্টার প্ল্যান। এখানটায় আমি I must share this story. আমি কিন্তু
বেশি সাহস করে ফেলতেছি, বাট আমি আসলে বলতে চাচ্ছি যে আর্কিটেক্টের থট প্রসেস কি ছিল এন্ড হাউ হি বিকেম রাইট। এরকম একটা প্রজেক্ট বিল্ড হওয়া কিন্তু আমাদের সবারই একটা পার্সোনাল, অনেকে হয়তো করে ফেলছে, বাট সবারই কিন্তু একটা স্বপ্ন থাকে। দিস ইজ 90% বিল্ড নাও, এবং অসম্ভব দামে সেল হচ্ছে। কিভাবে সেল হচ্ছে? ওদের টার্গেট ছিল 3500 থেকে 4500। এইটা যেদিন প্রেজেন্ট করা হয়েছে, দ্যাট ভেরি ফার্স্ট প্রেজেন্টেশনে মুকুল সাহেব বলছেন যে এই প্রজেক্ট এই 3500 টাকায় বিক্রি করা ঠিক হবে না। দিস প্রজেক্ট মাস্ট স্টার্ট উইথ 4500, এন্ড দে ডিড দ্যাট। এবং 4500 থেকে শুরু করে 5500 এই রেঞ্জের ভিতরে বিক্রি হয়েছে। জাস্ট থ্রু ইয়োর ডিজাইন, the entire marketing plan of the project actually changed in a moment. প্রথম প্রেজেন্টেশনেই ক্লায়েন্ট বুঝে গেছে যে no, this is not something to sell so cheap, because the quality of environment we're giving without laying marbles. আমি মার্বেল লাগাইতেছি না, আমি গ্রোহের ফিক্সচার লাগাইতেছি না, আমি I don't know কোটর দ্য আমেরিকান স্ট্যান্ডার্ডের বাথরুম ফিটিংস লাগাচ্ছি না, সরি উল্টা বলে বলছি, গ্রোহের ফিটিংস আর আমেরিকান স্ট্যান্ডার্ডের ফিক্সচার। তো আমি অর্নামেন্টাল আপগ্রেডেশন না করেই জাস্ট থ্রু দ্য শিয়ার ডিজাইন অফ স্পেসেস এটাকে 1000 টাকা সেলিং প্রাইস বাড়াই দিচ্ছে। সো দিস ইজ, আমি মনে করি যে ওয়ান অফ দি সাকসেসেস অফ দি আর্কিটেক্ট অফ দিস পার্টিকুলার বিল্ডিং। এটা আমরা একটা মাস্টার প্ল্যানের দিকে তাকালে আমরা দেখবো যে এটা আমরা সাউথ থেকে ঢুকতেছি, ঢোকার পরে ডান পাশে এখানে একটা মসজিদ আছে, বাম দিকে এটা হলো একটা প্রাইমারি স্কুল, এন্ড দেন ঢোকার পরে প্রথম যে ডান হাতে যে দুইটা বিল্ডিং, these two buildings, I don't know if there's a pointer, এই দুইটা বিল্ডিং আসলে ওই যে দুইটা বললাম সুপারস্ট্রাকচার হয়ে গেছে, এই দুইটা সুপারস্ট্রাকচার দাঁড়ায় আছে। তো এটা এই বাকি বিল্ডিং গুলোর সাথে জাস্ট মেলানো হয়েছে আর কি। হ্যাঁ, বাট দিস ইজ অলরেডি দুইটা বিল্ডিং একদম সাইটের মাঝখান বরাবর বসে আছে। এখানে এগুলো হলো যে বড়গুলা, যেখানে 8টা করে অ্যাপার্টমেন্ট আছে ফ্লোরে, আর এটা হলো যে ছোটগুলো যেখানে 4টা করে, ছোট ইন দ্য সেন্স অ্যাপার্টমেন্ট গুলো বড়, একটা করে গ্রিড বেশি, এরকম 1টা 2টা এবং এই যে 3টা ক্লাস্টার। সো দিস 3 ক্লাস্টারস হলো বড় অ্যাপার্টমেন্ট, 1480 আর 1500, আর এটা হলো 1400 অ্যাপার্টমেন্ট গুলা। এবং প্রত্যেকটার চতুর্দিক থেকে, চতুর্দিক না মানে প্রত্যেকটারই বাইরে থেকে ড্রাইভওয়ে আছে, এন্ড দেন এটা আমরা সবাই হয়তো এমনি করি আমরা। এবং এখানে একটা কমিউনিটি ফ্যাসিলিটি আছে। এই মাস্টার প্ল্যানের একটা বড় ড্রাইভার হলো যে এটা রূপায়ণ টাউন 2 সেকেন্ড ফেজ। তো তার মানে ফার্স্ট ফেজ বলে আরেকটা জিনিস আছে, যেটা ইনফ্যাক্ট এই পশ্চিম দিকে ওই ফার্স্ট ফেজের একটা প্রজেক্ট আছে, যেখান থেকে মেইন এভিনিউ ইনফ্যাক্ট এই লাইন বরাবর। সো the architect decided to take the axis, extension of the axis. So এখান থেকে একটা অ্যাক্সেস নিছে রেফারেন্স, এবং রূপায়ণের আবার রূপায়ণ টাউন এটা করে মজা পেয়ে গেছে ওরা, রূপায়ণ টাউন ফেজ 3 is in the making. সেইটার অ্যাক্সেসটা আবার এই বরাবর এখান থেকে রোডটা ঢুকবে। So the architect he kept future accessibility through this point. এখানে আর বিল্ডিং বসা জিনিসটাকে আটকায় নাই, এখান থেকে যাতে পরে কানেক্ট করে দেওয়া যায়। এবং এই ফেসিলিটি, দিস কমন ফেসিলিটি অর কমিউনিটি ফেসিলিটি, এটাকে এমন জায়গায় বসানো হয়েছে সো দ্যাট দিস ক্যান বি শেয়ার্ড বিটুইন ফেজ 2 and ফেজ 3। এটা খুবই লজিক্যাল থিঙ্কিং, মোস্ট অফ ইউ উইল প্রবাবলি ডু দিস। আর এটার ভিতরে ডান দিকে, আচ্ছা আমি একটু দিকটা ভুল বলে ফেলছি, সরি এটা সাউথ, এটা নর্থ। সো নর্থে হলো ফেজ 1, এবং এই বরাবর অর্থাৎ এটা হলো সাউথ ইস্ট বরাবর হলো ফেজ 3। সো এইগুলো আসলে সাউথে পড়েছে। এই বিল্ডিং গুলো হলো ডুপ্লেক্স। যেখানে যে একটা লেক দেখাচ্ছে, দিস ইজ আর্টিফিশিয়াল লেক। এই আর্টিফিশিয়াল লেকটা কেন করছে এতখানি জায়গা? এইটা আসলে অরিজিনালি সাইট ক্যারেক্টারিস্টিক, দিস ইজ এ মার্শি ল্যান্ড। এই জায়গায় মার্শি ল্যান্ড হওয়াতে এমনিতেই এখানে স্যান্ড ফিল করে এটাকে লেভেল করতে হইতো যদি। তো আর্কিটেক্ট মনে করছে যে এটা আবার স্যান্ড ফিল করে ভরবো, কোনো কাজ নাই, বরঞ্চ মাটি তুলে ফেলে, মার্শি ল্যান্ডই আছে এখানে বিল্ডিং করা যাবে না, মাটিটা তুলে ফেলে পানি দিয়ে দেই,
দিস উইল বিকাম আ ফিচার, ওয়াটার ফিচার। এবং এই টোটাল প্রজেক্টের ভেতরে এগুলো তো 1480 না 1500, এগুলো 1400, এগুলো হলো ডুপ্লেক্স। হ্যাঁ, দিস আর ডুপ্লেক্সেস। যেহেতু এটা দক্ষিণ এবং এখানে একটা ওয়াটার ফিচার তৈরি করা হয়েছে, সো দিস ইজ দি ফোকাস, দি হাই এন্ড পার্ট অফ দি এন্টায়ার সাইট। সো এখানেই ডুপ্লেক্স গুলা বসানো হয়েছে, এবং হুইচ ইজ অ্যাকচুয়ালি প্রবাবলি দ্য বেস্ট সেটিং ইউ কুড হ্যাভ। এবং এখানে 10টা ডুপ্লেক্স করার কথা ছিল, দিস ওয়াজ দ্য রিকোয়ারমেন্ট। আর্কিটেক্ট করছে মাঝখান থেকে একটা তুলে দিচ্ছে, তুলে দিয়ে এখানটা একটা কমন ঘাটলা বানাইছে, সো দ্যাট এই ক্যাম্পাসের ভিতরে যারা থাকে ওরা যাতে এখানে আসতে পারে। সো হি নিডেড টু সেল দি আইডিয়া যে এখানে যারা আসতেছে ওদেরও একটা ঘাটলা দেওয়া উচিত, রাদার দ্যান সেলিং ডুপ্লেক্স ফর অ্যানাদার 5 crore। এই ডুপ্লেক্স গুলাও ওদের টার্গেট ছিল 3.5 কোটি টাকা করে। ওদের অঙ্কে মিলে যায়। এটা এই প্রেজেন্টেশনটা দেখার পরে দ্য ডুপ্লেক্স প্রাইস ওইখানেই বসে এটাকে 5 কোটি টাকা করছে, and all of them are sold. এর ভিতরে আরেকটা জিনিস ঘটছে, সেটা হলো এটা পরে প্ল্যান দেখার সময় আমরা একটু খেয়াল করে নিব, যে এর ভিতরে একজন দুইটা ডুপ্লেক্স কিনছে, এবং দুইটা ডুপ্লেক্স কিনছে এখানটায় এই ডুপ্লেক্স গুলার মাঝখানে পেটের ভিতরে একটা কোর্ট আছে একদিকে। সো যে দুইটা কিনছে তার আসলে দুইটা বাড়ি দরকার, কিন্তু হয়তো ছেলের জন্য কিনছে, মেয়ের জন্য কিনছে, মেবি। ও করছে কি, দে জাস্ট ফ্লিপ দ্য ডিজাইন, অর্থাৎ এটাকে সিম্পলি ফ্লিপ করে মিরর করে দিচ্ছে, and there are no other changes made. ড্রয়িংটাকে জাস্ট মিরর করছে, আর কোনো পরিবর্তন করতে হয় না, and it actually serves the purpose. ওদের তখন মাঝখানে দুটা মিলে একটা বড় কোর্ট হয়ে গেছে। এটাও একটা ডিজাইনের প্রিন্সিপাল দ্যাট ওয়াজ অ্যাপ্লাইড হিয়ার, যে এই ডুপ্লেক্সটার নতুন করে ডিজাইন করার প্রয়োজন হয় নাই। দ্য ডিজাইন ইজ সাচ দ্যাট অনলি আ ফ্লিপ would actually give you the best solution. এখানটায় এই গল্পটাও একটু বলা দরকার। এই প্রজেক্টটা কেন এই আর্কিটেক্টের কাছে আসলো সেটার একটা ব্যাখ্যা আছে। ইজ এ গুড ডিজাইনার, আই থিঙ্ক, বাট এট দ্য সেম টাইম এই বড় বড় প্রজেক্টে আমরা রূপায়ণ সিটি উত্তরা যেটা, এটাও আমরা 1 বছর কাজ করছি। এরকম বড় প্রজেক্ট করতে গেলে বাংলাদেশে আসলে প্রচুর ডিসপিউট হয় ল্যান্ড। এটা হয়তো দেখা গেছে 1000 লোকের কাছ থেকে এই টোটাল 50 বিঘা কিনছে। এর ভিতরে মানে সবাই হয়তো দিছে, বাট কিছু কিছু থাকে না, কিছু কিছু ভদ্রলোক কিন্তু করেন ডিসপিউটেড ল্যান্ড, সব বড় চাঙ্ক অফ ল্যান্ডের ভিতরে আছে। এখানটায় এই বাম দিকের যে ফিল্ডটা, এই ফিল্ডটা বেসিক্যালি ওই ডিসপিউটেড ল্যান্ডের ভিতরে পড়ছে, এবং ডান দিকের যে অংশটা, এই ডান দিকের অংশটাও ডিসপিউটেড ল্যান্ড। এখান থেকে মেইন রোড থেকে ঢুকতেছে, সামনের দিকের জমির দাম বেশি। এখন এই ডিসপিউটেড ল্যান্ডের কারণে ওখানে তো আসলে কনস্ট্রাকশন করা যায় না, বিকজ রাজুক থেকে বা নারায়ণগঞ্জ পৌরসভা থেকে পারমিশন দিবে না, বিকজ ল্যান্ড ক্লিয়ারেন্সই পাবে না। এখন ল্যান্ড ক্লিয়ারেন্স না পেলে কাজ আগে কি করে, তাই না? এটা একটা সিরিয়াস মুকুল সাহেবের টেনশন। মুকুল সাহেব বলতে রূপায়ণের মালিকের কথা বলছে, ওনার খুব টেনশন। সো দিস ওয়াজ অলসো প্লেসড, এবং ওনাকে প্লেস করেছে যে এখানে ডিসপিউটেড ল্যান্ড আছে, এখানে কনস্ট্রাকশন, এখানে যদি বিল্ডিং আসেও, এই বিল্ডিং গুলো আসলে আমাদের অনেক পরে গিয়ে করতে হবে, কারণ ল্যান্ডের মিটমাট করতে হবে। তখন কিন্তু এগুলো সব ফাঁকা, এগুলো সব ফাঁকা হয়ে আছে, এখানে দুইটা স্ট্রাকচার উঠছে। তো দিস ওয়াজ টেকেন বাই দি আর্কিটেক্ট, এবং আর্কিটেক্ট নেওয়ার পরে হোয়াট হি ডিড, দিস ইজ এ ভেরি নোবেল সলিউশন, ভেরি স্মার্ট সলিউশন। এগুলা আমি কেন খুব অবাক হচ্ছে, বিকজ এগুলো আমার মাথায় আসতো না, আমি শিওর, বাট সলিউশন দেখার পর মনে হয়েছে দিস ইজ প্রবাবলি দ্য মোস্ট লজিক্যাল। আর্কিটেক্ট সাজেস্ট করছে কি, যে যেহেতু এটা ডিসপিউটেড, লেটস পুট দি প্রাইমারি স্কুল হিয়ার। প্রাইমারি স্কুল তো আর বিক্রি হবে না, এটা এমিনিটিজ ফর দি এন্টায়ার পপুলেশন, এবং এটা মানে তার কমার্শিয়াল, যদি বলা যায় দিস ইজ আ লস, বিকজ ইজ গোইং টু বিল্ড ইট and probably rent it out to somebody. আর এই পাশে ডিসপিউট ল্যান্ডের ভিতরে একটা ছোট মসজিদ ছিল, এটাকে উনি বড় করে দিচ্ছে এবং একটা ঈদগাহ বানাই দিচ্ছে। সো ডিসপিউট না থাকলে, ডিসপিউট মিটমাট হলেও যাতে ভবিষ্যতে আর এর ভিতরে তার কমার্শিয়াল ইন্টারেস্ট আছে এরকম কোনো প্রজেক্ট এখানে না থাকে। তো এইটা ইউজুয়ালি এরকম, মানে পুরো প্রজেক্টের ভিতরে probably the last 2 buildings would be the মসজিদ এবং দিস প্রাইমারি স্কুল would be the last, এবং আনইন্টারাপ্টেড, কোনো বাধা ছাড়া বাকি যে অংশটার ভিতরে তাদের পূর্ণ দখল আছে, এই বিল্ডিং গুলা ওরা করে ফেলবে।
হ্যাঁ, এটা খুব এখন শুনে তো খুব সহজ মনে হচ্ছে, বাট আই থিঙ্ক দিস ইজ এ ভেরি স্মার্ট সলিউশন। এইটা দেখার পরে মুঘল সাহেব অ্যাকচুয়ালি হেসে দিচ্ছে। হ্যাঁ, হেসে দিয়ে বলছে, মানে উনি হয়তো এটা চিন্তা করতে পারতেছিলেন না যে এভাবে জিনিসটা সলভ করা সম্ভব, বাট দি আর্কিটেক্ট হ্যাজ ডান ইট। সো দিস ইজ আই থিঙ্ক অ্যানাদার হাইলাইট অফ দি অ্যাপ্রোচ। হ্যাঁ, এটা কিন্তু ফার্স্ট প্রেজেন্টেশন হচ্ছে। আমি একটু এখন এখান থেকে ওই যাওয়া যায়। আচ্ছা, কিছু স্টিল ইমেজ, দিস ইজ দি এন্ট্রি। এন্ট্রি নিয়েও আমি একটু একটা মন্তব্য করি। এন্ট্রিটার এমনি একটা হাউজিং এর এন্ট্রি কেমন হওয়া উচিত এটা নিয়ে অনেকেই অনেক কিছু বলছে। লুইকানো মানে একটা খুব লুইকানের ওই কিন্তু সবকিছু নিয়ে একটা করে সলিউশন ও দিয়ে রাখছে যে কোনটা স্কুল হলে কেমন হবে, হাউজিং হলে কেমন হবে, রাস্তা কেমন। এটা একটা খুব মজার একটা বই আছে, এটাও তো আমার একটা লেকচার তৈরি করা আছে। এটা ওই আমার আজকের এই লেকচারের পেইন ভুলে গেলে হয়তো আমি ওইটা একদিন দেখাবো। লুইকানের এত সুন্দর করে, লুইকান ইজ আ আমার কাছে আমি বলি লুইকান ইজ এ পোয়েট। হ্যাঁ, ইজ এ প্রফেট। প্রফেট ইন দ্য সেন্স, মানে আছে না রবীন্দ্রনাথ যেরকম, আমার কাছে মনে হচ্ছে দিস পিপল আর সেন্ট বাই অলমাইটি। রবীন্দ্রনাথ এসে মানে বাংলা সাহিত্যে কি একটা অবদান রেখে গেছে, তাই না? সেরকম আমার কাছে মনে হয় যে আর্কিটেকচারের জন্য, আমি খুব লু করে বুঝিয়ে বুঝি না, আর্কিটেকচারের জন্য আমার কাছে মনে হয় যে লুইকান ওয়াজ সেন্ট টু পোয়েটিসাইজ আর্কিটেকচার। এবং ওর লেখা তো সহজে বোঝাও যায় না, আমিও তো বুঝিও না, বাট খুব সহজ করেও কিছু লেখা আছে যেগুলো খুবই ইন্টারেস্টিং। আমার কাছে মনে হয় যে আর্কিটেকচারের এই লুইকানের যে থিওরিজ অর দি ফিলসফি, এটার উপর একটা কোর্স থাকা উচিত। আমরা যখন এস্থেটিক্স পড়ার চেষ্টা করছি কিছুই বুঝি নাই, অন্তত আমি বুঝি নাই আমরা যখন করতেছিলাম। এই লুইকান ক্যান বি এ টপিক জাস্ট ওর ফিলসফি নিয়ে। সো ও বলছে যে প্রত্যেকটা হাউজিং এ there must be a gateway, একটা গেটওয়ে থাকতে হবে। নোট দ্যাট, ও কিন্তু বলতেছে না একটা গেট থাকতে হবে, প্রত্যেকটার একটা আইডেন্টিফাইং গেটওয়ে থাকতে হবে। And the architect here actually has done that. He has created a way that is the gate into the housing. এখানটা একটা জিনিস লক্ষণীয় যে এই মসজিদটা কিন্তু যে পাবলিক মসজিদ। মসজিদ তো আর একটা সার্টেন কেউ কেউ করে, হাউজিং এর ভেতরে যারা আছে মানে এরা তো আসতে পারতেছে, আর বাইরের ওরা বাইরে থেকে মসজিদে ঢুকে নামাজ পড়ে চলে যেতে পারতেছে। দে নিড টু এনক্রোচ ইনটু দি হাউজিং সেলফ। এবং এইটা খুবই ফ্লিমজি একটা গেট দিয়ে, উইচ ইজ ভেরি পোরাস, এটা দিয়ে ঢুকতেছে। এবং এই যে ওপরের যে শেডিংটা, দিস শেডিং ইজ 75 ফিট লং। হ্যাঁ, এটা আমি গাড়িতে যাই, রিক্সায় যাই বা হেঁটে যাই, দিস ইজ আ সার্টেন টাইম। This will actually create a preparation for anybody who is coming into the housing. হ্যাঁ, এবং সে আস্তে আস্তে তার ভিস্তাটা বড় হবে এবং he will get a full perspective. আমার কাছে মনে হচ্ছে this is an experience to be had. মানে এরকম একটা জায়গা দেখলে আমারও এর নিচ দিয়ে হেঁটে যেতে ইচ্ছা করবে। So this is how you enter. এবং you can see G+5, it's very মানে অলমোস্ট লিফট দেওয়া লাগে না এরকম সাইজের অ্যাপার্টমেন্ট, অলমোস্ট না, মানে টেকনিক্যালি দেওয়াই লাগে না। কিন্তু অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স আমরা বসে গেছি লিফটে, কিন্তু এটার ফুটপাথ এইটা অনেক চওড়া, মানে দেয়ার আর কেসেস ওয়্যার এটা 22 ফিট চওড়া। এবং যেটা আমরা খুব মিস করি, তাই না? যে ঢাকা শহরের ফুটপাথ 4 ফিট চওড়া, 8 ফিট চওড়া, একটা গাছ থাকলে কাত হয়ে পার হইতে হয়, মানে ফুটপাথটা আছেই শুধু, বাট এটা আসলে হাঁটার পরিবেশ নেই, আমরা সবসময় কমপ্লেইন করি। তো the architect, he wanted to ensure that this is where the footpath actually should be a walkable pedestrian. Yeah. এবং সেভাবেই সে ডিজাইন করছে। মানে এর ভিতরে there are activities, there are greens, and there are as a matter of fact rock design. রকটা কিরকম, এই যে এটা একটা এন্ট্রি, এটা কিন্তু ইজ নট আ ভেহিকুলার এন্ট্রি বাই দ্য ওয়ে। হ্যাঁ, এটা পেডেস্ট্রিয়ান একটা এন্ট্রি আছে এবং এখানে বসার জায়গা আছে। দিস ইজ এ মডার্ন ট্রান্সফরমেশন অফ রক আর কি। ওই রকটা হয়তো এইভাবে ছিল বেঞ্চটা, এটা না করে পাশাপাশি, এবং দের ইজ এনাফ উইথ অন দ্য স্ট্রিট দ্যাট কেউ যদি এখানে বসে 3-4 জন দাঁড়ায় থাকে তারপরেও হাঁটার স্পেসটা থাকে। এখানে যে র্যাম্পটা দেওয়া আছে, দিস ইজ ফর ইমার্জেন্সি ফায়ার ইঞ্জিন টেঞ্জিন যদি কখনো আসে ওরা যাতে উঠতে পারে, বাট দিস ইজ নট আ ভেহিকুলার এন্ট্রি।
So this is how it looks when you look at the entry of a particular cluster. এবং এটা ওই যে আর্কিটেক্ট ভিলেজ 1 2 3 4 এইভাবে নাম দিচ্ছে। আমরা ভিতরে যাই, দিস ইজ দি ইন্টারনাল কোর্টইয়ার্ড এন্ড ইউ ক্যান সি এভরি হাউস। এই যে আমরা প্ল্যানে দেখতেছিলাম ওই যে কিছু পাথর ফালা এন্ট্রিতে, ওই যে দোজ গার্ডেনস উই ক্যান সি দিস আর হ্যাঙ্গিং, কয়েকটা বের হয়ে আসে, কয়টা পেছায় গেছে। So there is a play in there and everybody will have a piece of garden in their home at all levels. This is how the interior court looks. এটা কিন্তু দুই পাশে দেখা যাচ্ছে যে মানে আসলে খোলা, কিন্তু গ্রাউন্ড ফ্লোরে এবং দক্ষিণ থেকে বাতাস এসে উত্তর দিয়ে বের হয়ে যাওয়ার ওই যে কোর্টইয়ার্ডের ভেতর দিয়ে বাতাস খেলার যে বিষয়টা, ওইটা কিন্তু এখানে বজায় আছে। এবং লেটস নট ফরগেট মানে এটার সেলিং প্রাইস কিন্তু 3500 থেকে 4500 ছিল। সো 4500 টাকার এখন মিনিমাম 4500 আছে, 4500 আছে। দিস ইজ অ্যাকচুয়ালি দি এন্ট্রি। আমি লিফট লবি থেকে ডান দিকে যদি আমি ঢুকি, এটা আমার বাসায় আমি ঢুকলাম। and you actually have a courtyard in your home. এবং this is the foyer, which is in some cases open to sky, some cases it is shaded. It's like a balcony, it's like a terrace, but it's green. এবং এখানে আমি প্রথমে পড়ছি। এবং ডান দিকে আমার ডাইনিং, আমার পেছনে আসলে লিভিং, আমার যেখানে দাঁড়ায় আছি এটা পেছনে এটা একটা অ্যানিমেশন আছে, ওটা আমি শেয়ার করবো। দ্যাট ইজ এক্সট্রিমলি সেলফ এক্সপ্লেনেটরি। আমি একটা কথা বলে মনে বিরক্ত করে ফেলতেছি। দিস ইজ ওয়্যার দি ডুপ্লেক্সেস আর, ওই যে ডান দিকে আমরা দেখলাম 9টা ডুপ্লেক্স। এই ডুপ্লেক্স, দিস ইজ দি ওয়ান অফ দি এলিভেশনস। ভেরি সিম্পল, ভেরি সিম্পল, ভেরি পোরাস। নিচে দুইটা গাড়ি দেখা। এই ডুপ্লেক্স গুলোর ভিতরে যে বললাম যে ইন্টারনাল কোর্ট আছে। সো দিস ইজ দ্য ইন্টারনাল কোর্ট। দেয়ার ইজ এ ব্রিজ কানেকশন অন দ্য ফার্স্ট ফ্লোর। আর এমনি তো সিঁড়ি দিয়ে যাওয়া আসা করাই যাচ্ছে। ওই কোর্টের ভেতরে নিচ থেকে সরাসরি পানি দেখা যাচ্ছে। দিস ইজ ট্রু ফর অল দ্য 9 ডুপ্লেক্সেস। ভেরি সিম্পল, মার্বেলের খেলা নাই, হয়তো এখন খেলা হচ্ছে। এটা ওই প্রত্যেকটা বাসাতেই একটা করে ঘাটলা আছে। বাম দিকে যে গ্রিল দেখা যাচ্ছে এখানে হলো কিচেন, বারান্দা। আর আমি ইনফ্যাক্ট ওপর থেকে দেখতেছি। So this can be used as a barbecue courtyard as well on top of the ঘাটলা itself. আর একটা ভিউ, এই যে ভিউটা দেখছি, এই ভিউটা বেসিক্যালি টুয়ার্ডস রূপায়ণ টাউন ফেজ 3. So phase 3 in fact they will be juxtaposed on a mirror basis আর কি। ওই পাশ থেকে এই লেকের পাড়েই ইনফ্যাক্ট ফেজ 3 হবে। এটা হলো যে কমন ঘাটলাটা। একটা the architect was able to actually convince the client to not build one duplex which is 5 crore, অথবা তখন 3.5 কোটি টাকা ছিল। সেটা বাদ দিয়ে এখানে একটা গাছ লাগায় একটা কমন ঘাটলা বানাইছে, যে এখানে বাকি যারা আছে, যারা মিড রেঞ্জের অ্যাপার্টমেন্টে আছে, ওরাও যাতে এই এত সুন্দর একটা ফ্যাসিলিটি ইয়ে করতে পারে, এনজয় করতে পারে। এবং the client got convinced. ওখানে this is the view from the lake. This is the entire township that we talk. Okay, brilliant. That's লম্বা 12 মিনিটের, but I think you'll enjoy it. এখানে আমি একটা জিনিস বলি, সরি এটা হতে হতে ডিস্টার্ব হচ্ছে। তারপর আমরা যে প্রেজেন্টেশনটা দেখলাম, দিস ওয়াজ দ্য ফার্স্ট প্রেজেন্টেশন and this is the final product, অ্যানিমেশনটা। Okay, there is hardly any difference, trust me.
I don't know কেমন লাগছে, বাট আমি এটা দুইটা হাইলাইট বলি। একটা হলো যে এখানটায় অ্যানিমেশন তো আমরা সবাই করছি, এর থেকেও ভালো অ্যানিমেশন হয়তো হয়, বাট দি অ্যাপ্রোচ টু ইট লেক থেকে শুরু করছে এবং এই পুরো টাউনশিপের সবচেয়ে অ্যাট্রাকটিভ যে অংশটা ডুপ্লেক্সেস উঁচু কাস্টমারের জন্য, ওই পার্টটা থেকে অ্যানিমেশন শুরু করে মনে হচ্ছে যেন দেখায় ফেললো, তারপরে ঘুরে ফিরে আসলো। ক্লোজিংটাও কিন্তু আবার ডুপ্লেক্সের ভিতরে ঢুকে যত ওয়াও স্পেস ছিল, দ্য কোর্ট ইটসেলফ, বাসার ভিতর থেকে টেরাসে এসে একতলার দোতলা থেকে পানি দেখা বা আকাশ দেখা, বৃষ্টিতে ভেজা, এই ছোট ছোট বিষয় যেগুলো আসলে আমাদের এমনি মন ছুঁয়ে যায়। এবং আমাদের একটা কমন চিন্তা কি, যে অফিসে আছি, বাইরে থেকে এসে একটা বাবলের ভিতরে ঢুকে যাবো। বাবলটা হলো কি রুম রুম রুম, হার্ড সার্ফেস এটসেট্রা। বাট when you come back to Rupayan town, if you are a resident over there, এটা আমি 1400 স্কয়ার ফিটের অ্যাপার্টমেন্টে থাকি আর 5 কোটি টাকার ডুপ্লেক্সে থাকি, you actually have a green. So you come back from the hustle and bustle of the city, you come back to your home, you open the door and you actually fall into a garden. পুরো বিষয়টা আসলে চিন্তা করতে হবে যে দিস ইজ এ ইকোনমি ফ্ল্যাট, বাট এর ভিতরেও এই যে একটা নরম ছোঁয়া, দিস অ্যাকচুয়ালি ইজ প্রাইসলেস, যেটা আমরা স্বাভাবিকভাবে চিন্তা করতে পারি না। এটা সামহাও চিন্তা করছেন এবং দ্য ক্লায়েন্ট জাস্ট টুক ওয়ান শট, সিঙ্গেল শটে প্রজেক্ট অ্যাপ্রুভ। ওই অ্যানিমেশনটাই হয়তো একটু এডিটিং বেশি করছে, গাছপালা বেশি লাগাইছে। এখানটায় আমি একটা জিনিস ফাইনালি দেখায় আমার বকবকানি আমি এখন থামাই দিব, এটা which was again very impressive আমার কাছে। সেটা হলো আমরা প্রচুর দেখলাম না, মানে গাছপালা রেন্ডারিং করে ফটাই করছে, কিন্তু বাট there is actually a landscape plan, এবং লিটারালি মানে রূপায়ণ এত মন দিয়ে অন্য প্রজেক্ট করছে কিনা ডিজাইনের আমার জানা নাই, but this was religiously followed in this particular project. ওরা কোথাও গিয়া 22 ফিটের পেডেস্ট্রিয়ান 20 ফিটও করে নাই, they followed in toto and they were so motivated, so into the project and so much appreciative of the design. মানে তারা কোথাও they didn't try to cut any corners. Okay, মজার বিষয় হলো যারা কেউ কি ধারণা করতে পারছে এই প্রজেক্ট কি ফ্যামিলিয়ার? হ্যাভ ইউ সিন দিস প্রজেক্ট আর্লিয়ার? এনিবডি? আনমিউট করে কথা বলা যাবে, ঠিক আছে? সবার জন্য নতুন। ব্রিলিয়ান্ট। সো দিস ইজ ভেরি নিউ প্রজেক্ট। এটাও একটা আর্কিটেক্টের করা, আমরা আর্কিটেক্টের চিনিও হয়তো। But the best thing is, the architect is here with us. Yeah. This is none other than তার আগে আমি একটু করি, আমার আসলে কথা বলা শেষ। হ্যাঁ, আমি একটু হয়তো বেশি বলে ফেলছি। একটা দুইটা কমেন্ট নিয়ে আমি ডিজাইনারের সাথে পরিচয় করাই দিব। আসিফ, তুই বয়সে বড়, বল না কিছু। What do you think? দুর্দান্ত প্রজেক্ট। হ্যাঁ, সময় নষ্ট হলো না? না, সময় নষ্ট হলো না। একটা মজার জিনিস মানে এটা খুবই, যে বাসায় এসেও বাউন্ডারিটা নাই, বাউন্ডারি ছাড়া বাসায় বসে আছি, এটা খুব মজা লাগছে। যে ওই ঠিক গ্রাউন্ড ফ্লোরের মতোই রুমের ওয়ালটাকে যে ভেঙে দেওয়ার মজাটা, এটা খুব ইন্টারেস্টিং লাগছে। থ্যাংক ইউ।
এটা মানে দিস ইজ ওয়ান অফ দি মেজর ফিচার্স, হ্যাঁ। বাট আমার কাছে হলো যে একটা প্রজেক্টে অনেক কিছু অ্যাচিভ করছে। হ্যাঁ না, ওগুলো তো সবই আপনি বলছেন। হ্যাঁ 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 হ্যাঁ, ট্রু ট্রু, না না মানে ওইটা তো আছে। আর একজন ছোট কেউ, সাইদুল লুসান দ্য স্পোর্টসম্যান, কিছু বল ভাই। জি ভাই, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই প্রজেক্টটা যেটা হচ্ছে যে এটা খুবই সিম্পল একটা প্রজেক্ট মনে হচ্ছে, মানে কমপ্লেক্স মনে হয় না কিছু আমার কাছে। পুরোটা আসলে খুব সিম্পলি করে যাওয়া হয়েছে, স্পেস করে সবকিছু আসলে জাস্ট এটা আর্কিটেক্টের চোখ দিয়ে না, সাধারণ মানুষই আসলে এটা ফিল করতে পারবে, সবচেয়ে বড় ব্যাপার এটা। ব্রিলিয়ান্ট কমেন্ট। ওকে, আমি আর্কিটেক্টকে আসলে রিকোয়েস্ট করছিলাম আসার জন্য। এই প্রজেক্টটা ইজ অ্যাকচুয়ালি ডিজাইনড বাই আর্কিটেক্ট ফাল্গুনী মল্লিক, ফার্স্ট ব্যাচ, খুলনা ইউনিভার্সিটি। আমি ওনারা অনেক রিকোয়েস্ট করছি। ফাল্গুনী ভাই শুনতে পাচ্ছেন? আমি আপনার লজ্জা দিতে চাই না। না না, লজ্জা পাবে কেন, ভালো ডিজাইন তো। ফাল্গুনী ভাই একটু আনমিউট করেন কষ্ট করে। কেমন আছো তোমরা সবাই? থ্যাংক ইউ ফর জয়নিং ফাল্গুনী ভাই। থ্যাংক ইউ আমি এবং এই সুযোগটা দেওয়ার জন্য I was so impressed with the project. I thought that this would really inspire us all. আমি ডিজাইন তেমন কিছুই করি নাই, কিন্তু তুমি বলছো তো অনেক সুন্দর করে। না তাও তো আমি নিশ্চয়ই সব ক্যাপচার করতে পারি নাই, আপনি বললে হয়তো আরো ভালো হতো আর কি। মানে এটার একটা কমেন্ট আমার করতে ইচ্ছা করে যে এত অল্পে এত কিছু হইলো কি করে। মানে আমার কাছে মনে হচ্ছে যে this is the beauty of the project. So wonderful design. এবং আমার কাছে মনে হচ্ছে আমি এটার থেকে, আমি যদিও সরাসরি ডিজাইন করি না, কিন্তু উৎসাহিত হইতে তো আসলে ইয়ে লাগে না আর কি। আমি যাই করি না কেন, যে থিংস ক্যান বি সো সিম্পল। এবং আমি ওই যে একটা কথা প্রায়ই বলি যে if you can't explain it simply, you have not understood it properly. এটা আমার একটা খুব দৃঢ় বিশ্বাস আর কি। আমি যদি কোনো কিছু সহজভাবে ব্যাখ্যা করতে ব্যর্থ হই বা না পারি, তার মানে আসলে আমি এখনো পুরোটা বুঝে উঠতে পারি না। এরকম অনেক থিওরি ক্লাস আমরা করছি যেখানটায় মনে হচ্ছে যিনি পড়াচ্ছেন উনিও আসলে বুঝে উঠতে পারেন না, মানে আমরাও বুঝতেছি না, কেউ বুঝতেছে না। মানে কোনো পার্টিকুলার নামে যাচ্ছেন, আমি শিওর আমার কাছেও একই অবস্থা ছিল। তো আজকের টেকঅ্যাওয়ে আমি বলবো যে this is a very successful project. 90% built হয়ে গেছে, and it's probably 90% sold as well. সবগুলা ইয়ে তো কি যেন বলেন, ডুপ্লেক্স তো সেল হইছেই, বাকি 4.5-এর নিচে কোনোটা সেল হয় নাই, যেটা মানে খুবই আচ্ছা। এখানে আপনার ছোট ভাই স্টুডেন্ট মনে হয় শরীফ 98 আগেই গেস করছে যে ফাল্গুনী স্যার ডিজাইনার মনে হচ্ছে। না, গেস আমিও করছিলাম আজকে যখন ওনাকে আমি দেখছি প্রথম যে পার্টিসিপেন্ট লিস্টে, তখনই গেস করছি যে হচ্ছে ডিজাইনার কে। ওনাকে সরাসরি প্রশ্ন করি। মানে আচ্ছা, যাই হোক, আপনার কাছে অনেকদিন পরে আপনাকে দেখে খুব ভালো লাগছে, বেশ ভালো লাগছে, অনেকদিন দেখিনি। আমিও তো মানে কানেক্ট আসলে হয়েছে কি, মানে আমি এই যে অ্যাডভান্স টেকনোলজি গুলোর সঙ্গে যে জুম মিটিং এ আমি আসলে অ্যানিমেশন যেহেতু করতে পারেন তাহলে এটাও পারবেন না, ওইটাই আর কি। মানে আমার একটু মানে অভ্যস্ততা নাই আর কি, ওই জন্য আস্তে আস্তে একটু এই যে এখন আস্তে আস্তে হয়ে যাবে। ওকে, আমি প্রশ্ন করি একটু। বলো না। সেটা হচ্ছে যে রূপায়ণের যে চেয়ারম্যান বা মালিক যেটাই বলি, উনি আপনার প্রজেক্টটা পছন্দ করেন, কিন্তু এটা তো বিক্রি করেন তো উনি না, বিক্রি করেন মার্কেটিং এর লোকজন। তো আপনি এই যে বাউন্ডারিটা ভেঙে দিলেন, চোর এসে সহজে বাসায় ঢুকে পড়বে, এত ওয়েলকাম জানালেন, এইটাকে হচ্ছে তারা কিভাবে রিঅ্যাক্ট করছিল, এইটা একটু যদি গল্পটা একটু বলেন। আমি বললাম যে দেখেন এই টাউনশিপ গুলোকে, এই প্রশ্ন এসেছিল। ম্যাটার অফ ফ্যাক্ট এখানে কিন্তু এখন রিয়ালিটিতে যেটা ঘটছে, অনেক উইন্ডো এন্ড বারান্দা ওপেন এরিয়াতে গ্রিলও নাই আসলে। মানে ইউজুয়ালি তো মানে গ্রিলটা আমাদের সব জায়গায় থাকে,
এই প্রশ্নটা এসেছিল। তখন আমি বললাম যে দেখেন, আমরা বলতে যাচ্ছি মার্কেটিং এ এটা একটা ওয়ান অফ দা কি ফিচার হলো ইটস এ গেটেড কমিউনিটি। তো গেটেড কমিউনিটি করে যদি আবার এটার মধ্যে গ্রিল টিল লাগায় আবার এটারে আবার আটকাতে হয়, তাহলে তো আমরাই শো করছি কাস্টমারকে যে আসলে গেটেড কমিউনিটি বলছি ঠিকই, কিন্তু গেটেড কমিউনিটিকে আমরা সেফটি তো দিতে পারছি না, তাই দাঁড়ায় না? তো ওই খরচগুলো যদি গ্রিল টিল বাদ দেওয়া যায়, অনেক খরচ বেঁচে যায়। তো হ্যাঁ, রাদার আমরা টোটাল টাউনশিপটাকে ট্রুলি গেটেড কমিউনিটি এবং সিকিউরিটির আন্ডারে কিভাবে আনা যায় সেখানে আমরা মানে মনে হয় ফোকাস করলে বেটার। তো তারাও আসলে কনভিন্সড এবং রিয়েলিটিতেও তাই হয়েছে। এখনো অনেক অনেক কিছু কিছু অকুপাইড হয়ে গেছে, অনেক উইন্ডো বা ইয়াতে গ্রিল নাই, বাট আমরা ফ্রিডম দিয়েছি। কেউ কেউ লাগিয়েছে কিছু কিছু, অনেক জায়গায় আছে, অনেকে লাগায় নাই। ফাল্গুন ভাই, মানে হ্যাঁ, আমি তো মফস্বলের ছেলে। তো ছোটবেলায় যখন আমার বাসায় ছিল, এই ড্রয়িং রুম থেকে যখন ডাইনিং রুমে বৃষ্টির দিনে যেতে হতো, তখন দৌড় দিয়ে যেতে হতো, ভিজে যেতে হতো। এখানে দেখলাম ওই মজাটা আছে। হ্যাঁ, ওই জায়গাটা তো আসলে কন্ট্রোল করি নাই। ওইটা মনে করো এইটা আমার কাছে খুবই লিভিং এবং লিভিং এবং মজা লাগছে। ডাইনিং কে তুমি ফোল্ডেড প্যানেল দিয়ে লক করে দিলে আসলে বাসা লক। হ্যাঁ, ওই জায়গাটা মানে মানে আউটডোর, একটা সেমি আউটডোর এরকম টাইপের। হ্যাঁ, মানে আপনার কোনো জায়গায় খেয়াল করলাম যে হ্যাঁ এটা ওপেন, কোনো জায়গায় শেডেড আছে, যে ওপেন সে সরাসরি বৃষ্টিটাকে উপভোগ করবে। হ্যাঁ, কিছুটা পাবে এরকম। মানে ওই জায়গাটা ওইরকম, খুবই ওখানে তো এমন কোন জিনিস থাকবে না, তাই না, যেটা চুরি হবে বা। আর এটা তো এমনি ইন্টারনাল কোর্টইয়ার্ডের ভিতরে, মানে তাই না, একটা জায়গা থেকে একটা দিক থেকে আরেকটা দিকে দেখা যাচ্ছে। ইউ ক্যান সি এভরিথিং ফ্রম আরেকটা এক্সপেরিয়েন্স শেয়ার করি, মানে ফাল্গুনের কথা আমি করি যে এখানে একটা বিশেষ বৈশিষ্ট্য আছে ওনার যে ব্লকগুলা। সেই বৈশিষ্ট্যটা আমি যখন প্রথমে প্রজেক্টটা ডিজাইন করতে সাইটে ডিজাইন করার আগে সাইটে গেছেন আর কি, ওখানে তখন রূপায়ণ টাউন 1 অলরেডি বিল্ট। তো রূপায়ণ টাউন 1টা দেখতে গেছেন উনি। ওখানে গিয়ে দেখেন যে আসলে এটা একটা ইটস লাইক এ বিগ ক্যানভাস, এই পুরো বিল্ডিং। যেটা বিল্ডিংটা কাপড়ের অত্যাচারে বিল্ডিং এ দেখা যাচ্ছে না, মানে প্রত্যেকটা বারান্দায় কাপড় ঝুলতেছে। তো এইটা স্ট্রাক হিজ মাইন্ড। উনি যেটা করছে ওনার ডিজাইনে হচ্ছে খুবই ইকোনমি ফ্ল্যাট। ওনার এই রোড সাইডে একটা বড় বারান্দাও নাই, মানে বারান্দাই নাই আর কি। রোড সাইডে কোনো বারান্দা নেই। যত বারান্দা অ্যাপার্টমেন্টের বারান্দাগুলো হলো সব ফেসিং টুয়ার্ড এই কোর্ট অথবা পাশের বিল্ডিং এর দিকে এই বারান্দাগুলো, যার ফলে চাইলেও কেউ কাপড় দেখাতে পারবে না। which was a deliberate decision. এটা একটা ইনফর্মড ডিসিশন নিছে। আমি একটা কমেন্ট করতে পারি? Yeah, of course. আচ্ছা, আমার কাছে প্রজেক্টটা ফাল্গুন ভাই ভালো আছেন? আপনাকে অনেক দিন হ্যাঁ, দেখাবো। হ্যালো, আচ্ছা, আমার কাছে যেটা ইন্টারেস্টিং মনে হয়েছে, জি ভালো, হ্যাঁ, ইন্টারেস্টিং যে জিনিসটা মনে হয়েছে যে একটা মডিউল, যে সবকিছুর যে একটা মডিউল, মানে এটা একটা ইন্টারেস্টিং জিনিস। কিন্তু যে এই মডিউলের একটা সুবিধা হচ্ছে যে এটার সাথে সারাউন্ডিং কাজগুলো খুব কম খরচে হয়। প্লাস হচ্ছে যে এটা যদি আরো অনেক জায়গায় থাকতো তাহলে কিন্তু ইন্ডাস্ট্রি তৈরি হতো অনেক। যেমন এই যে রাস্তা পেভমেন্ট আমি দেখলাম অনেক জায়গায় এটা অবশ্য অনেক প্রজেক্টে আছে, কিন্তু আমি এই যে এখানে নিউ ইয়র্ক সিটিতে অধিকাংশ রেসিডেন্সিয়াল বিল্ডিং গুলির সামনেই 5 ফিটের কনক্রিট ব্লক থাকে। কিন্তু তো যারা কনক্রিট তৈরি করে এরা কিন্তু এই ঠিক এই ব্লকটা নিয়ে এখানে বসায় দেয়। তো এই আমার কাছে ঢাকার অধিকাংশ আর্কিটেকচার এই জিনিসটা মনে হয় মিসিং, যে কোন স্ট্যান্ডার্ড, মানে অনেক জিনিস আছে না যে এটা হ্যাঁ মানে প্রতিবার ডিজাইন করার দরকার নাই, মানে প্রতি যে আর্কিটেক্টের ডিজাইন করার দরকার নাই। সেটা তো একটা, যেমন মসজিদের অজুখানা নিয়ে তো সবার চিন্তা করার দরকার নাই। তো এটা তো একটা ফিক্স একটা জিনিস হয়ে যেতে পারে। তো এই ধরনেরই যে এই জিনিসটা এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আছে, যে এটা যদি, এবং একটা হাউজিং এর জন্য এটা একটা খুব ভালো, মানে সুন্দর একটা জিনিস, যে এই মানে যখন মানুষ হাঁটবে তখন মানে এত ধরনের মাছ দেখবে না, কিংবা এত ধরনের মাসিং এর চেঞ্জ দেখবে না, যে এটা একটা সুন্দর একটা জিনিস। আর আরেকটা যেটা জাসিফ যেটা বললো যে সিকিউরিটি নিয়ে, আচ্ছা এটা আমার সবার কাছে প্রশ্নটা, যে আর্কিটেক্টরা কি সিকিউরিটি ব্যাপারটা কি মানে ইগনোর করে, নাকি যে এটাও তো একটা পার্ট, ডিজাইনের একটা পার্টই হতে পারে? তাইলে তো ক্লায়েন্ট এসে ওখানে একটা পরে গ্রিল বসানোর চিন্তা করে না। মানে এটা আমি জাস্ট সবার, এটা যেহেতু সবাই এখানে খুব
প্র্যাকটিসিং আর্কিটেক্ট কোশ্চেন সবার কাছেই। তো এটা আর কি মডিউলটা আমার কাছে মনে হচ্ছে ইন্টারেস্টিং একটা জিনিস। মডিউলটা যেমন একটা ডোর হতে পারে, একটা ডোরের হ্যান্ডেল হতে পারে, একটা লেটার বক্স হতে পারে, যেটা সবাই জানবে যে এটার সাইজটা এই, তখন একটা লেটার বক্স কোম্পানি হবে। একটা তারাও জানবে যে ও আচ্ছা এই বক্সটা এসে এই জায়গায় এসে ফিক্স হবে এইভাবে। তো এতে যে যে রিলেটেড বিজনেস গুলো কিন্তু বাড়বে কিন্তু আস্তে আস্তে। মানে এখন হচ্ছে যে হ্যাঁ ওই তন্ময় ভাইয়ের ডিজাইনে হয়তো এটা হয়তো 4 ফিট, আরেকজনের তাতে হয়তো 3 ফিট। তো যার ফলে হচ্ছে কি যে একটা যে আরেকটা সারাউন্ডিং লোক কিন্তু সেখানে মানে এই সাপ্লাই দিতে পারতেছে না, তাকে প্রত্যেকটা জিনিস নিয়ে কাস্টম চিন্তা করা লাগতেছে, তাই না? তো এইটা এই যে যে হ্যাঁ এটা একটা ইন্টারেস্টিং। আমি জাস্ট তোমার একটা সাপ্লিমেন্ট করি, তোমার সরি মানে থামাচ্ছি না, তুমি আবার কন্টিনিউ করো। মানে ওই আমি তো ওই যে জাপান ফেরত তো চান্স পেলে একটা জাপানিজ এক্সাম্পল দেখি। ওই জাপানে কিন্তু যে তাতামি বলে, তাতামি ইজ এ সাইজ, এটা মানে 1 মিটার বাই 2 মিটার, মানে একটু এদিক ওদিক হবে, এরকম একটা মডিউল আছে। এন্ড দিস মডিউল ইজ এ ভেরি ট্রেডিশনাল মডিউল, মানে অনেক আগে থেকে এটা ইউজ হচ্ছে। এই জাপানের এখনো একদম মডার্ন মানে টাওয়ার ম্যানশন বলে ওরা যখন হাই রাইজ প্রেসিডেন্ট, ওইখানেও দিস তাতামি ইজ ফলোড অ্যাজ এ মডিউল। সো সবচেয়ে ছোট রুমটা হয় হলো 4.5 তাতামি। হ্যাঁ, আই উইশ আই কুড শো ইট হিয়ার, বাট এখন মানে বিরক্ত হবার। সবচেয়ে স্ট্যান্ডার্ড হলো 6 তাতামি। হ্যাঁ, তাতামি শব্দটা মনে রাখো, ইউ ক্যান গুগল ইট। 6 তাতামি, 8 তাতামি, 10 তাতামি, সব রুম হলো তাতামি বেসিস। কেন কি একই জিনিস? তাতামি আর কেন না, এক না। জো হলো তাতামির এরিয়াকে জো, না কেন না। কেন শব্দটা আমরা মনে হয় ইউনিভার্সিটিতে পড়ছিলাম। হ্যাঁ, ফর্ম স্পেস এন্ড অর্ডারে ছিল কেন মডিউল। আচ্ছা, এটা তাতামি। এই ভেরি ইউরোপ ইন্টারেস্টিং। বা হ্যাঁ মানে আমেরিকাতে যখন সিটি কর্পোরেশন গুলো তো অনেক এরকম মডিউলার কিছু মানে গাইডলাইন অলরেডি ড্রয়িং সহ দিয়ে দেয়, যেগুলা মানে ওরা ওই ওদের রাজুক ড্রয়িং এ সরাসরি ইনকর্পোরেট করতে পারে। এই হচ্ছে পেভমেন্ট, কি করে ড্রেনটা কানেকশন হবে, লেটার বক্সটা কেমন হবে, এই জিনিসগুলো দিয়ে দেয়। এগুলো তো আমাদের দেশে আসলে এখনো তৈরি হয়নি। না, এটা কিন্তু তৈরি করা সম্ভব। মানে এটা কিন্তু যে একটা গ্রুপ অফ যেমন এই আকারে যারা আছে তারাই মিলে কিন্তু এই মডিউলটা আস্তে আস্তে একটা প্র্যাকটিস আসতে পারে যে আমরা এই জিনিসগুলো এইভাবে করব। মানে আমার জাস্ট এটা মানে আমি যেহেতু প্র্যাকটিস করি না, এত বড় বড় কথা বলা ঠিক না, কিন্তু আমার কাছে মনে হয় আর কি। তো এটা একটা যার ফাল্গুন ভাই আপনার এই যে আপনি মাসিং এর বাড়াবাড়ি ছাড়া যে আপনার ডিজাইনটা, এটা এক্সেলেন্ট একটা আইডিয়া। থ্যাংক ইউ। যে মানে মাসকে এত মানে ইয়ে না করে যে স্পেস নিয়ে মানে ইয়ে করার, এটা ইন্টারেস্টিং একটা আইডিয়া। আমার একটা মানে মাথায় যে জিনিসটা ছিল, বিল্ডিং গুলো 6 তলা হাইটের, তো অ্যাকচুয়ালি যদি মানে রোডের যে উইথ আমরা ছেড়েছি, ফুটপাথ সব দিয়ে ভেজিটেশনের জন্য মানে এনাফ জায়গা ছেড়েছি, তো সব জায়গায় বড় বড় গাছ হলো, ওই গাছগুলো তো 3-4 তলা হাইট পর্যন্ত হবে, তাই না? তো হলে পরে আসলে বিল্ডিং এর মানে এলিভেশন বলি বা ফ্যাসাদ বলি বা মেমব্রেন বলি, যেটাকেই বলি, এটাকে আমি আসলে একটা ব্যাকড্রপ, একটা স্কেলেটন হিসেবে চিন্তা করছি। রাদার মানে গাছপালাগুলো মোর অ্যাক্টিভ, বিল্ডিং ফ্যাসাদটা এখানে জাস্ট একটা ব্যাকড্রপের মতো রাস্তা দিয়ে যাওয়ার। এটা নিয়ে খুব এক্সাজারেশন নাই, সিস্টেম্যাটিক রিদম ব্যাকড্রপ এরকম। বরঞ্চ যে বিভিন্ন ফলিয়াজ আসবে, তাই না, কৃষ্ণচূড়া গাছ ল্যান্ডস্কেপে একটা সার্টেন ইন্টারভেলে দিয়ে গেছি মেইন অ্যাভিনিউ দিয়ে, যাতে সিজনে একটা মোটামুটি কন্টিনিউয়াস একটা রেড স্ট্রোক থাকে, আর অন্য তো আরো ফ্লাওয়ার্স এগুলো থাকেই। ওই যে ওই ভেরিয়েশনটাকে বেশি অ্যাক্টিভ করে রাদার দ্যান দ্য বিল্ডিং ফ্যাসাদ। যেহেতু আমি 6 তলা হাইটের একটা বিল্ডিং করতেছি, আমি এভাবে চিন্তা করছি আর কি এবং which is good for মানে filtration of light, filtration of air, sound। সহজ করে ভাবছি, খুব জটিল পারি না আর কি। আমি আসলে সিম্পল ডিজাইন উত্তরা থাকি তো, না মানে ফাল্গুনি ভাইয়ের অফিসে যাওয়া হয় আমার খুব, এবং এটা আমার বলতে দ্বিধা নাই, ফাল্গুনি ভাই একটু কান বন্ধ করেন।
আমি ওরা- ভিডিও থেকে বের হয়ে যাই না নাকি? ওরা এখন পর্যন্ত আমি একটা প্রজেক্ট পাই নাই যে এই প্রজেক্টটাতে একটা সেকেন্ড প্রেজেন্টেশন দেওয়া লাগছে। হ্যাঁ, উনি তো একটু লুকায় থাকেন, বাট আমার কাছে এটা একটা মনে হয় যে বিউটি অফ ফাল্গুনী ভাই, আমাদেরই বড় ভাই, খুলনা ইউনিভার্সিটির বড় ভাই। I'm sure we have plenty of very good designers, but I'm close to ফাল্গুনী ভাই, এবং আমার কাছে মনে হচ্ছে আমি তো আরো 2-3টা প্রজেক্ট তো দেখাইতে পারবো ফাল্গুনী ভাই, if this makes sense আর কি। মানে এই সময়টাকে যদি সময় নষ্ট মনে না হয়, মানে আমার কাছে মনে হয় it's absolutely worth it, the thought process of what আমাদেরই বড় ভাই করে ফেলতেছে না। আমি এখনো সবার প্রজেক্ট দেখার সুযোগ পাই নাই, নিশ্চয়ই আরো প্রজেক্ট দেখার সুযোগ হবে, এবং অন্যের প্রজেক্ট দেখানোর তো একটা ভীষণ মজা আছে। যাই হোক আর কি, মানে দিস ইজ ইনডিড এ প্লেজার আর কি। মানে আমি থ্যাংক ইউ ফাল্গুনী ভাই, আপনি শরীর। হ্যাঁ শরীর, কেমন আছো? শাটারিং, এই যে স্যার আপনি ভালো আছেন? এক নাম্বার হচ্ছে যে শাটারিংটা কি উডেন শাটার নাকি স্টিলের শাটার? কলাম বিম শাটার না না, তোমার মানে কলামের শাটারটা মানে না, পপ বাঁশের, হ্যাঁ প্রপস গুলো বাঁশের, আর কলাম গুলা তোমার স্টিল শাটার। হ্যাঁ, কলাম গুলো স্টিল শাটার, বাকিটা সবই আসলে কাঠের শাটার। বেসিক সিমেন্ট প্লাস্টার। তোমার একদম মানে শাটার তো মানে সব এক সাইজ। হ্যাঁ, কলাম এবং বিমের সব এক সাইজ শাটার। হ্যাঁ, এবং কলামও সব এক সাইজ, সিমিলার না, সেম। মানে 15 ইঞ্চি বাই 15 ইঞ্চি কলাম, একটাই সাইজ কলাম সব। আরেকটা জিনিস জানতে চাই, গাছ যে দেখলাম, গাছের একটা প্ল্যান দেখলাম, গাছ সিলেকশনের ব্যাপারে কোনো আপনার স্পেসিফিক? হ্যাঁ 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 হ্যাঁ, এই ধরনের ওই যেটা চিন্তা ওই রকমই। মানে প্রথম কথা হলো যে গাছগুলো মোটামুটি চুজ করছি আমাদের ইন্ডিজিনাস ট্রি। হ্যাঁ, মানে যেগুলো আমাদের এখানে মোটামুটি মানে সার্ভাইভাল দ্য ফিটেস্ট একটা কন্ডিশন আছে না, সচরাচর যেসব গাছ আমাদের দেশজ গাছ, এটা একটা মানে কনসিডারেশন। আর এমনিতে তো ধরো যেখানে আমার শেড দরকার, যেখানে আমার ব্যাকড্রপ স্ক্রিন দরকার, ওই যে যেগুলো আমরা ল্যান্ডস্কেপে মানে মোটামুটি মানে মানে পড়াশোনা করে যতটুকু জানছি, ওইভাবে গাছের যেখানে আমার ট্রি দরকার, বড় লার্জ ট্রি দরকার, যেখানে শার্প দরকার, হার্ব দরকার, ওইভাবে করে করা। তবে একটু মানে ওই জিনিসটা শুধু করে গেছি আমি, যে মেইন যে এভিনিউ আর্টারি গুলা, এইখানে একটা সার্টেন ডিস্টেন্সে তোমার কৃষ্ণচূড়া গাছ আছে, যাতে করে একটা কালারের স্ট্রোক আবার আমি সিজনে একটা খুব মানে আমার মনে হয় এটা সবার চোখে পড়বে, অনেক লম্বা সারা জায়গায় একটা রেড স্ট্রোক কন্টিনিউয়াস আছে, এরকম একটা জিনিস আর কি। আর এমনিতে গাছের লিস্ট দিয়ে মানে কোথায় কি হবে, এবং ওইগুলো আবার বিল্ডিং এর, যেহেতু আমার গ্রিডটা একদম একটা গ্রিডে গেছে না কলামগুলা, হ্যাঁ ওটা এলিভেশনে এক্সপোজ, গাছগুলোও কিন্তু ওইটার সঙ্গে মানে চেষ্টা করছি মিলায়া একটা গ্রিড প্যাটার্নে ওইটার সাথে একটা কম্পোজ করে করা, যার ফলে ওরা গাছগুলো মানে মোটামুটি মানে সাইটে কিন্তু অ্যাজ ইট ইজ আমরা যেভাবে ড্রয়িংস দিয়েছি যে ডাইমেনশনে যে গাছ, সেটাই তারা বসিয়েছেন সাইটে, অ্যাজ ইট ইজ ল্যান্ডস্কেপ ও বিল্ট আর কি, ওইরকম আর কি প্ল্যান্টেড। আমার কাছে একটা জিনিস করা আছে, আমার কাছে আমি এটা সবাইকে চাইলে দিতে পারবো, সেটা হলো প্ল্যান্টস এর উপরে আমি নিজে তোমার ওই যে মানে প্রত্যেকটা প্ল্যান্টস এর মানে বেসিক যে হাইটটা কেমন হয়, ডায়ামিটারটা কেমন হয়, হ্যাঁ অটোক্যাডে টপ ভিউ থেকে দেখলে যে ক্যারেক্টারটা কেমন হয়, হ্যাঁ আমার অটোক্যাডে ওই ভাবে আঁকা আছে, যার আমার একটা ফাইল আছে, যার ফলে আমি ওখান থেকে যখন একটা ট্রিকে ড্রাগ করি আমার ড্রয়িং এ বসাই, তখন ওইটা অ্যাকচুয়াল মোটামুটি যে মানে ফলিয়ার সাইজটা হয় স্কেলে থাকে আর কি, গাছটা স্কেলে থাকে। ইউজুয়ালি আমরা অটোক্যাডের থেকে যখন স্টোর থেকে নেই, ওটা তো আমরা স্কেল ফ্যাক্টর দিয়ে ছোট বড় ইচ্ছা মতো বসাই, কিন্তু এখানে সুবিধাটা হলো ওই আইকন গুলো আমি বানাই ফেলছি, ওইটা ড্রাগ করলে আমাকে একদম প্রপার স্কেলে ওই জায়গাটা বসতেছে, আমি বুঝতে পারছি গাছটা কি ধরতেছে, কি জায়গাটায় ধরতেছে না, বা কতটা জায়গা নিচ্ছে, রিয়েল স্কেলে থাকে মোটামুটি। এটা আছে আমরা শেয়ার করে দিব, কারো না কারো তো হয়তো কাজে লাগবে। এনিওয়েজ এটা করি, র‍্যাপ করি। খোদা হাফেজ।